অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের। বিএনপির সঙ্গে আদর্শিক ঐক্য ছিল না, আমরা এখন কোনো জোটে নেই। জানাবো ডিবি হেফাজতে রিমান্ড প্রাপ্তদের তথ্য, শেখ হাসিনা স্বৈরাচার দায় 5 নেতার। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট। এবং সর্বশেষ জানাবো ইউনূস বাইডেন বৈঠক নিয়ে আশাবাদের সুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশ অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে ওই হুমকি দিয়েছিলেন। প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে গোলাম পরোয়ার বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না। বিএনপির সঙ্গে আদর্শিক ঐক্য ছিল না, আমরা এখন কোনো জোটে নেই। রাজনীতির পথে চলতে কখনো আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলন, আবার কখনো বিএনপির সঙ্গে জোট করে সরকার পরিচালনায় অংশগ্রহণ। জামায়াতের রাজনীতিতে এগুলো দেখা গেছে। একসময় যুগপৎ আন্দোলনের সঙ্গী আওয়ামী লীগের দ্বারাই জামায়াতের সবচেয়ে ক্ষতি হয়েছে বলে মনে করে দলটির নেতাকর্মীরা। এমতো অবস্থায় ভবিষ্যতে আবার কখনো আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা কতটুকু, এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সম্প্রতি ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে অংশ নিয়ে রাজনৈতিক জোট নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন দলটির আমির। ডক্টর শফিকুর রহমান বলেছেন, যখন দেশে কোনো ধরনের ফ্যাসিজম এসেছে তখন অন্যায় করেছে সরকার, তখন আমরা তার প্রতিবাদ করেছি। একই সুরে যারা প্রতিবাদ করেছে সঙ্গত কারণেই তাদের সঙ্গে আমাদের বিষয়টি মিলে গেছে। আমরা 4 দলীয় জোট করেছিলাম, যেটা করে 20 দলীয় জোটে রূপান্তরিত হয়েছিল, তবে এখন আমরা কোনো জোটে নেই। তিনি বলেন, জোটে আমরা গিয়েছি রাজনৈতিক কৌশল হিসেবে, আদর্শিক কোনো ঐক্য ছিল না। এই হিসেবে আদর্শগত না হলেও আবার কখনো আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের রাজনৈতিকভাবে জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়ে যায় কিনা, এমন প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের সঙ্গে হবে কি না এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাতে পারে, গণহত্যা করতে পারে, তাদের নিজেদের রাজনীতি করাই তো চিন্তাভাবনার বিষয়। ডিবি হেফাজতে রিমান্ড প্রাপ্তদের তথ্য, শেখ হাসিনা স্বৈরাচার দায় 5 নেতার। শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের 5 নেতা দায়ী। এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 5ই আগস্টের পর গ্রেপ্তার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদে নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে সব তথ্য দেন। গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতের রিমান্ড শেষে ইতোমধ্যে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডিবি সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালোই হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন একরোখা। ডিবি জানায়, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যান্য যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতকে অস্বীকার করেছে পলক ডিবিকে জানিয়েছে, অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন, বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি। উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরের পক্ষে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন, 5 থেকে 6 জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, আর এ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান আরো বলেছেন, আমি যেহেতু ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুদ্ধদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখামাত্র গুলির নির্দেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজে দিতে পারবেন।
যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা নিতে পারছিল না, এই কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করতো। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করতো জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না। অর্থ পাচারের বিষয়ে সালমান এফ রহমান কি বলেছেন জানতে চাইলে ডিবি সংশ্লিষ্ট সূত্র বলে, কিছুটা দায় স্বীকার করলে পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনা পরিবারের সদস্য মন্ত্রিসভার কতিপয় সদস্যের বিরুদ্ধে। শেখ হাসিনা সবকিছু জানতেন বলে রিমান্ডপ্রাপ্ত কয়েকজন আসামি জানিয়েছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সবকিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী। আমি তাকে মাঝে মধ্যেই আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন। তিনি সবসময় ছিলেন নিজের সিদ্ধান্ত অটল। গ্রেপ্তারকৃত সাবেক 2 আইজিপি রিমান্ডে কি তথ্য দিয়েছেন জানতে চাইলে ডিবি সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে বলেছে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি পরিস্থিতির শিকার, আমি গুলি চালাতে চাইনি, যা করেছি সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি। তার নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে। ঘটনার সময় যেহেতু আমি আইজিপি ছিলাম, তাই আমার দায় এড়ানোর সুযোগ নেই। এই কারণে আমি নিয়তি মেনে নিয়েছি, যা হওয়ার তাই হবে, এটা মাথায় রেখে আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিই। পরে সেনা হেফাজত থেকে আমাকে পুলিশে দেওয়া হয়। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক আইজিপি একেএম শহীদুল হক বলেন, আমি অনেক আগেই অবসর নিয়েছি, এরপর থেকে আমি নিষ্ক্রিয়, আমাকে কেন এসবের মধ্যে জড়ানো হচ্ছে। ডিবি সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, একেএম শহীদুল হক বিভিন্ন সময় ঝাঁঝালো মন্তব্য করেছেন। মূলত এসব বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট। গাজীপুরের শ্রীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পৃথক স্থানে বিক্ষোভ করেছে 2টি কারখানার শ্রমিকরা। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানা যায়, বিভিন্ন সময় গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় পলমল গ্রুপের মন্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বাঘের বাজারের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ময়মনসিংহগামী উভয় লেন দখল করে রাখে। এতে মহাসড়কের ওই অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা। অন্যদিকে একই দিনে শ্রীপুরের নতুন বাজার এলাকার অপরদিকে একই দিনে শ্রীপুরের নতুন বাজার এলাকার অ্যাস্ট্রোটেক্স লিমিটেডের শ্রমিকরা ন্যূনতম হাজিরা বোনাস 1000 টাকা ও টিফিন বিল বৃদ্ধি সহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করেছে। পরে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা হয়। শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এস.এম. আজিজুল হক সাংবাদিকদের বলেন, 2টি কারখানার শ্রমিকরা আন্দোলন করেছে। এর মধ্যে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে মন্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। আমরা 2টি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।